তাহলে আমাদের আজকের কোর্স হচ্ছে ফিজিক্স 2, ওকে, এবং আজকের টপিক হচ্ছে দ্য অ্যাটমিক নিউক্লিয়াস। তোমরা কেমিস্ট্রিতেও কিছুটা জানো, জেনে আসছো যে অ্যাটমিক একটা অ্যাটমের স্ট্রাকচার সম্বন্ধে, ঠিক আছে। ধরলাম এটা একটা অ্যাটম, এর সেন্টার পার্টটাকে কি বলা হয়? নিউক্লিয়াস, রাইট। আর এগুলো হচ্ছে অরবিট। তাহলে সেন্টার, দ্যাট ইজ সেন্টারে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে প্রোটনস এবং নিউট্রন এর মাঝখানে থাকে একদম সেন্টারে, যেটাকে নিউক্লিয়াস বলছি আমরা। আর অরবিটে থাকে বা সার্কুলার পাথে থাকে কি? ইলেকট্রনগুলো, এগুলো অরবিট করতে থাকে। তার প্রথম শেলে যেমন থাকে কয়টা? 2টা ইলেকট্রন, তারপরে শেলে থাকে 8টা, তারপরে 8টা, এরকম। তাহলে এটা হচ্ছে কনফিগারেশন অফ অ্যাটম। এখন দেখো, অ্যাটমিক নিউক্লিয়াস, যেহেতু নিউক্লিয়াসে তার মানে কি থাকছে? প্রোটন এবং নিউট্রন। এবং এই প্রোটন এবং নিউট্রনকে একসাথে কি বলা হচ্ছে? যদি অ্যাড করি আমরা, প্রোটন, নাম্বার অফ প্রোটনস আচ্ছা দেখো, তাহলে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন আছে, তাহলে প্রোটন প্লাস নিউট্রনকে আমরা বলছি, বা টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন নিউক্লিয়াস ইকুয়ালস mass number. ওকে, তাহলে এটাকে আমরা ম্যাস নাম্বার বলছি। তাহলে ম্যাস নাম্বার ইকুয়ালস কি? নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন অ্যান অ্যাটম, রাইট। এটাকে লেখা হয় কিভাবে? সিম্বলের মাধ্যমে যখন লেখা হয়, লাইক যেমন কার্বন। কার্বনের ম্যাস হচ্ছে 12 এবং অ্যাটমিক নাম্বার দ্যাট ইজ 6। ওকে, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বারটাকে আমরা কি বলি? প্রোটন নাম্বারও বলি। নাম্বার অফ প্রোটনসকেই অ্যাটমিক নাম্বার বলা হয়। নাম্বার অফ প্রোটনস, ঠিক আছে। তাহলে সেইটাকে কোথায় লেখা হয়? প্রথমে এলিমেন্টটার সিম্বল লেখা হয় বা অ্যাটমটার সিম্বল লেখা হয়। তাহলে কার্বনের সিম্বল কি? সি। সি এর লেফটে নিচে লেখা হয় হচ্ছে অ্যাটমিক নাম্বার বা নাম্বার অফ প্রোটনস, এর উপরে লেখা হয় ম্যাস নাম্বার। আর আমরা জানি ম্যাস নাম্বার ইকুয়ালস প্রোটন অ্যান্ড নিউট্রন। তাহলে ম্যাস নাম্বার থেকে যদি প্রোটন নাম্বারটা আমরা মাইনাস করে দিই, তাহলে কি পাবো? নাম্বার অফ নিউট্রনস। তাহলে নাম্বার অফ নিউট্রনস ইকুয়ালস mass number minus atomic number, ঠিক আছে। তাহলে দেখো, এখানে কিছু সিম্বল দেওয়া আছে, নোটেশন কিছু দেওয়া আছে। তাহলে এখানে যেমন এক্স হচ্ছে যে কোনো ধরনের একটা কি সিম্বল, এটা কমন। তাহলে আমরা এটাকে কমন ধরে নিই। এক্স, উপরে কি? অ্যাটমিক নাম্বার, নিচে হচ্ছে প্রোটন নাম্বার। সরি, উপরে হচ্ছে ম্যাস নাম্বার, নিচে হচ্ছে প্রোটন নাম্বার। ওকে, তাহলে এক্সের জায়গায় আমরা যে কোনো এলিমেন্টের সিম্বল লিখতে পারি, রাইট। এবং এ হচ্ছে ম্যাস নাম্বার, এর জায়গায় আমরা যে কোনো ভ্যালু লিখতে পারি বা ওই এলিমেন্টটার ম্যাস নাম্বার লিখব আমরা, হ্যাঁ। আর প্রোটন নাম্বারটা জেডের পরিবর্তে লিখব। তাহলে এটা হচ্ছে একটা কমন সিম্বল, ঠিক আছে।
এখন দেখো এক্সাম্পলগুলো দেখো, যে যেমন অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। তাহলে অক্সিজেন 16 মিনস ম্যাস নাম্বার কত থাকবে 16 আর প্রোটন নাম্বার 8। ওকে, তাহলে এখানে হচ্ছে অক্সিজেন 17, যেমন 17 প্রোটন নাম্বার হচ্ছে 8, তার মানে এখানে নিউটন নাম্বার ডিফারেন্ট। এটা মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নিউটন নাম্বার। তাহলে আমাদের নিউটন নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে 6টা মানে 8টা, তাহলে এখানে 9টা, এখানে হচ্ছে 10টা। হ্যাঁ, নিউটন নাম্বার ডিফারেন্ট। তাহলে যখন এই জন্যই এটার একটা নাম আছে আর কি, যে আইসোটোপ সম্বন্ধে তোমরা মনে হয় এর আগে জেনেছো। তাহলে আইসোটোপস কাকে বলে? atoms of same element. Isotopes are atoms of same element with same number of protons but different number of neutrons। ঠিক আছে, আইসোটোপস। তাহলে এর এক্সাম্পল অনেকগুলো হতে পারে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ঠিক আছে, এক্সাম্পল হতে পারে কার্বন, যেমন ম্যাস নাম্বার কত 12, প্রোটন নাম্বার 6, কার্বন 13। এটা আমরা কার্বন 13 সাধারণত ম্যাস নাম্বার দিয়ে আমরা অনেক সময় এলিমেন্টটার নাম বলি আর কি। যেমন এখানটা কার্বন 12, এটা হচ্ছে কার্বন 13, এটা এই অ্যাটমটা হচ্ছে কার্বন 14। তাহলে প্রত্যেকটারই দেখো প্রোটন নাম্বার সেম, প্রোটন নাম্বার কখনো চেঞ্জ হয় না। মনে রাখতে হবে যে একই এলিমেন্টের অ্যাটমের প্রোটন নাম্বার কখনোই চেঞ্জ হবে না, সেম থাকবে। বাট ম্যাস নাম্বার চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? নিউটন নাম্বার ডিফারেন্ট। তাহলে নিউটন নাম্বার যদি ডিফারেন্ট হয় তখন আমরা তাদেরকে আইসোটোপ বলবো। তাহলে এই তিনটাই হচ্ছে কি কার্বনের 3টা আইসোটোপস। ঠিক আছে, এখন দেখো এখানে তোমাদের ফুল ডেসক্রিপশনটা দেওয়া আছে, হুইচ আর আইসোটোপস। তাহলে এখানেও বলে দেওয়া আছে নাম্বার অফ এখানে হচ্ছে অ্যাটমস অফ সেম এলিমেন্ট উইথ সেম নাম্বার অফ প্রোটনস বা ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস, দিজ আর কল্ড আইসোটোপস। এখানে আইসোটোপের এক্সাম্পল দেওয়া আছে অক্সিজেন দিয়ে, অক্সিজেন 16, অক্সিজেন 17 এবং অক্সিজেন 18। আমি যেমন ওখানে দিয়েছি কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এরকম আছে ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238, এটা কি আইসোটোপ অফ ইউরেনিয়াম। এরকম অনেক আইসোটোপ আছে, নাইট্রোজেনের আছে। ঠিক আছে, তাহলে এগুলো বিশেষ করে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলোর আইসোটোপস অনেকগুলো হয়। তাহলে বিকজ অফ দ্য নাম্বার অফ নিউট্রনস ইন ইকুয়াল টু এ মাইনাস জেড, তাহলে ম্যাস নাম্বার থেকে প্রোটন নাম্বারটা মাইনাস করলে কী পাবো? নিউটন নাম্বার পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে যদি নিউটন নাম্বার ডিফারেন্ট হয় তাহলে আমরা বলতে পারবো তা সেটা আইসোটোপস। ঠিক আছে, তাহলে এনি নিউক্লিয়াস দ্যাট ইজ আনস্টেবল অ্যান্ড ডিকেজ এক্সপোনেন্ট, আচ্ছা, অ্যান্ড ডিকেজ ইজ সেড টু বি রেডিও অ্যাক্টিভ এবং এমিটিং সাবঅ্যাটমিক পার্টিকেলস অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে যে কোনো নিউক্লিয়াস যেগুলো খুব আনস্টেবল থাকে তারা ডিকে করে। ডিকে করা মানে কি? এর আগের দিন আমরা আলোচনা করেছি রেডিও অ্যাক্টিভিটি নিয়ে। সেখানে ডিকে করা মানে হচ্ছে ম্যাস কমে যাওয়া। ওকে, বিকজ এই যে আইসোটোপগুলো এরা কি করে? পার্টিকেল এমিট করে, সাব অ্যাটমিক পার্টিকেলস লাইক আলফা, বিটা এবং রেজ, যেমন গামা রে। ওকে, তাহলে এই যে সাব অ্যাটমিক মানে পার্টিকেল এবং রেডিয়েশন এরা এমিট করে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার
তাহলে এগুলো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, ঠিক আছে, যেহেতু ডিকে করছে এরা। এবং এমিটিং সাবঅ্যাটমিক পার্টিকেলস অ্যান্ড ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, দ্য এমিশন অর কালেকটিভ কল্ড রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড ক্যান বি মেজার্ড। তাহলে এটাকে মেজার করা হয় কতটুকু রেডিও অ্যাক্টিভ পার্টিকেল তারা পার মিনিটে অথবা প্রতি সেকেন্ডে কতটুকু এমিট করছে, ঠিক আছে। এবং যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে এটা মেজার করা হয় সেটার নাম হচ্ছে কি জিএম টিউব অথবা জিএম কাউন্টার। ওকে, তাহলে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এটাকে রেডিও অ্যাক্টিভিটি আমরা ক্যালকুলেট করি, কাউন্ট করি আর কি, মোট কথা মেজার করি, সেটার নাম হচ্ছে গেইজার মুলার টিউব অথবা গেইজার মুলার কাউন্টার। এটাকে সংক্ষেপে বলা হয় জিএম টিউব অথবা কাউন্টার, ঠিক আছে। তাহলে এনি নিউক্লিয়াস দ্যাট ইজ আনস্টেবল অ্যান্ড ডিকে আচ্ছা তো বললাম কল রেডিও আইসোটোপস অ্যান্ড অ্যাজ ইউ লার্ন ইন চ্যাপ্টার আচ্ছা কেমিক্যাল কাইনেটিক এনার্জি আমরা এর আগে দেখেছি, দ্য রেট অ্যাট হুইচ রেডিও অ্যাক্টিভ ডিকে অকার্স ইজ characteristics of the isotopes and the generally reported as a half life t half। তাহলে এর আগে আমরা কিছুটা জেনেছিলাম what is the half life। হাফ লাইফ নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে যে কি জীবনের অর্ধেক, ঠিক আছে। তাহলে আমাদেরও কি আছে হাফ লাইফ আছে, বাট উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য টাইম। ওকে, তাহলে হাফ লাইফ হচ্ছে যে একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ এর ম্যাস ডিকে করে কমতে কমতে অর্ধেক হতে যে সময় লাগে সেটাকে বলা হয় হাফ লাইফ। এটা দুভাবে মেজার করা যায়, একটা হচ্ছে যে গ্রাফিক্যাল মেথডে, এদিকে যদি কাউন্ট রেট থাকে, অ্যাক্টিভিটি অথবা পার মিনিটে কতটুকু রেডিয়েশন হচ্ছে, এটাকে বিকুরেল বলে অনেক ইউনিটটা। ওকে, সংক্ষেপে বি কিউ দিয়ে লেখা হয়। তাহলে যদি আমরা এদিকে টাইম দিই, টাইম এক্স অ্যাক্সিসে, তাহলে গ্রাফটা আমরা পাই এরকম কার্ভ, ঠিক আছে। তাহলে ধরলাম এটা হচ্ছে 100 বিকুরেল, তাহলে 50 হতে যে সময় লাগবে ধরলাম এটা 50, তাহলে এই বরাবর আমরা একটা লাইন টানবো এবং এই বরাবর টাইমের অ্যাক্সেসে আসবো, তাহলে এটাই হচ্ছে হাফ লাইফ। অ্যান্ড এটা যদি ধরলাম 10 মিনিট হয়, তাহলে হাফ লাইফ হচ্ছে টি হাফ হচ্ছে 10 মিনিটস। এবং একটা এলিমেন্টের হাফ লাইফ একই এলিমেন্টের একই, যেমন 50-র অর্ধেক 25 হতে কত সময় লাগবে, সেম টাইম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাফ লাইফ, এটা হচ্ছে সেকেন্ড হাফ লাইফ। তাহলে এখানেও এটা হবে কত 50 20, দ্যাট ইজ 20 মাইনাস 10 10। তাহলে হাফ লাইফ অলওয়েজ কি 10, তাহলে হাফ লাইফটা অলওয়েজ 10 কনস্ট্যান্ট। তাকে একই এলিমেন্টের বা একই আইসোটোপের হাফ লাইফ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আর একটা মেথড আছে, সেটা হচ্ছে ম্যাস রিডিউসে যদি কমতে থাকে তাহলে আমরা একটা স্লট তৈরি করে টাইম হিসাব করে এটা বের করতে পারি। যেমন ধরলাম যে একটা ম্যাটেরিয়ালের, কোথায় লেখা যায়, আচ্ছা এখানেই লিখি, সরি। তাহলে একটা আইসোটোপের ধরলাম অ্যাক্টিভিটি 100 থেকে 100 থেকে কমতে কমতে কত হলো 25 হলো। ধরলাম এটা ম্যাস ধরলাম আর কি, ম্যাস কত 100 গ্রাম।
এটা কমে কত হলো 25 গ্রাম এবং হতে সময় লাগলো কত, টোটাল টাইম লাগলো হচ্ছে let it is 1 minute 20 সেকেন্ড। তাহলে 1 minute 20 সেকেন্ড ইকুয়ালস কত, 60 প্লাস 20 ইকুয়ালস 80 সেকেন্ড। আমরা সেকেন্ডে করে নিলাম আর কি। তাহলে আমরা একটু ইয়ে করি যে 100 থেকে যদি আমরা অর্ধেক হয়, হাফ লাইফ আমরা কাউন্ট করব, তাহলে এটার হাফ লাইফ কত? তাহলে 100 থেকে এটা কমে অর্ধেক হলে কি হবে, 50 গ্রাম। এখান থেকে আবার হাফ হতে কি হবে, হাফ হলে কি হবে 25 গ্রাম। তাহলে কয়টা হাফ লাইফ হলো, 25 গ্রাম রিমেনিং, এবং 25 হতে সময় লাগলো হচ্ছে 80 সেকেন্ড। তাহলে এখানে আমার কয়টা হাফ লাইফ, দিস ইজ 1 হাফ লাইফ, দিস ইজ অ্যানাদার হাফ লাইফ, তার মানে 2টা হাফ লাইফ। তাহলে 2 হাফ লাইফ ইকুয়ালস কত, এখানে একটু লিখি আমরা, এটা অ্যারো দিলাম, ঠিক আছে। তাহলে 2 হাফ লাইফস ইকুয়ালস 80 সেকেন্ড। ওকে, তাহলে 1 হাফ লাইফ ইকুয়ালস কত, 1 হাফ লাইফ ইকুয়ালস 80 ডিভাইডেড বাই 2, তাহলে 40 এবং 40 সেকেন্ড। তার মানে এটার হাফ লাইফ হচ্ছে 40 সেকেন্ড। তাহলে এইভাবেও কাউন্ট করা যায়। তাহলে একটা গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে থিওরিটিক্যাল, ওকে, বা ক্যালকুলেটিভ, এইভাবে ক্যালকুলেশন করে করা যায় অ্যারো দিয়ে দিয়ে, ঠিক আছে। দিস ইজ দ্য হাফ লাইফ। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অনেকগুলো এক্সাম্পল আমরা ইকুয়েশনের মাধ্যমেও করতে পারি। ইকুয়েশন আছে, যেমন একটা দেওয়া আছে যে রক কার্ভাবে অর্গান, আচ্ছা, দ্য ওল্ডেস্ট এভার ফাউন্ড ইন অরিজিন অ্যানালাইসিস দ্য কার্বন 14 কন্টেন্ট অফ দ্য, আচ্ছা এটা হচ্ছে যে এজ বের করার জন্য আর কি। তাহলে কার্বন 14 একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, তাহলে কন্টেন্ট অফ দ্য সিজ বা ব্রাশ ইউজ টু মেক দ্য স্যান্ডালস হ্যাভ অ্যান অ্যাভারেজ ডিকে রেট অফ 5.1 disintegrations per minute, okay, or per grams of carbon. The current carbon 14 by carbon 12 ratio is living organisms is 1.3 into 10 to the power minus 12 with a decay rate of 15 disintegration per gram, okay. How long ago was the sagebrush in the sandals cut? The half-life of carbon 14 is 5730 years. তাহলে 5730 ইয়ার্স হচ্ছে হাফ লাইফ, মানে অর্ধেক হতে সময় লাগবে এত ইয়ার্স। Give radio isotopes current C12 by C14 by C12 ratio, initial decay rate, final decay rate and half life. Ask for age. age কিভাবে বের করব? তাহলে প্রথমে যেটা করতে হবে যে আমরা n নট বাই n এই ইকুয়েশনটা ইউজ করব মেইনলি, কি আছে, হ্যাঁ। তাহলে উই ক্যান ইউজ দ্য ইন্টিগ্রেটেড রেট ল ফর এ ফার্স্ট অর্ডার নিউক্লিয়ার রিয়াকশন টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট হ্যাজ পাসড সিন্স দ্য sagebrush was cut to make the sandals. তাহলে ln n by n naught equals minus kt. এর আগে আমরা অনেকগুলো ইকুয়েশন ইউজ করেছিলাম, যেটা হচ্ছে a equals kn. We can therefore use the initial and final activities, okay. That is a naught by a equals kn naught by kn equals n naught by n equals 15 by 5.1. এটা আছে এখান থেকে আসতেছে ইকুয়েশন থেকে, এখান থেকে টি হাফ ফাইনালি আসে 0.693 by k, পার্সেন্টেজ
this equation to solve for k equals 0.693 by t half life আমরা জানি কার্বনের 5730 ইয়ার্স, তাহলে আমাদের কে এর ভ্যালু আসছে এইটা। তাহলে এভাবে কে সলভ করা যায়। এখান থেকে আমরা টি বের করব, সাবট্রাক্টিং দ্য ক্যালকুলেটেড ভ্যালুজ ইনটু দ্য ইকুয়েশন ফর 2 ln n0 বাই n বাই কে টি ইকুয়ালস, তাহলে ভ্যালুটা যদি বসায় দেই কে এর ভ্যালু, তাহলে আমরা পাচ্ছি 8000 ইয়ার্স। সো thus the sagebrush in the sandals is about 8900 years old। তার মানে তার বয়স কত ছিল? 8900 ইয়ার্স ওল্ড। এইভাবে কার্বন 14 হচ্ছে, যেহেতু সব লিভিং থিংসের মধ্যে কি থাকে? কার্বন 14 থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে যে জীবিত অবস্থায় একটা রেশিও, নির্দিষ্ট রেশিও থাকে, যেটা আমরা দেখলাম রেশিও থাকে, এবং মৃত্যুর পর তো আর নতুন করে সে কি করতে পারছে না, সে আর কার্বন নিতে পারছে না, ইনহেল করতে পারছে না, হ্যাঁ, এয়ার থেকে। সো সে আর নতুন করে কার্বন নিতে পারবে না, ডিকে করতে থাকবে, কমতে থাকবে। তাহলে সেটা আমরা এই ক্যালকুলেশনে ইউজ করে ইকুয়েশনে আমরা তার বয়স, সে কত আগে মারা গিয়েছে অথবা তার বয়স কত, সেটা আমরা বের করতে পারি। আচ্ছা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তাহলে একটা জিনিস হচ্ছে, আর একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কি? আসলে একটা অ্যাটমের মধ্যে কি থাকে? অনেকগুলো মানে সাব অ্যাটমিক পার্টিকেল, যেমন অথবা প্রোটন থাকে, নিউট্রন থাকে, হ্যাঁ। তো তাদের মধ্যে প্রোটন কি হয়? রিপালশন হয়, হ্যাঁ। তাহলে এখানে নিউট্রনগুলো কি করে? অ্যাকচুয়ালি বাইন্ডিং এনার্জিটা তৈরি করে। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি বাইন্ডিং এনার্জি কি। বাট স্ট্রং ফোর্স, তাদের মধ্যে যে ফোর্সটা থাকে, স্ট্রং ফোর্স থাকে, সেটাকে আমরা একটু ডিফাইন করব। ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কি? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বিটুইন পজিটিভলি চার্জ প্রোটনস উড নর্মালি কজ দ্য নিউক্লিই অফ অ্যাটমস, মানে এক্সেপ্ট হাইড্রোজেন যেহেতু একটাই, টু ফ্লাই অ্যাপার্ট। In stable atomic nuclei, these repulsions are overcome by the strong nuclear force, a short-range but powerful attractive interaction between nucleons. If the attractive interactions due to the strong nuclear force are weaker than the electrostatic repulsions between protons, the nucleus is unstable and it will eventually decay. তাহলে যদি এটা কখনো কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন যদি উইকার হয়, তাহলে নিউক্লিয়ার ফোর্স যদি কখনো উইকার হয়ে যায় ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনের চাইতে, তাহলে এটা ইভেনচুয়ালি কি করবে? ডিকে করবে, মানে পার্টিকেল এমিট করবে। ওকে, এবং এটা আনস্টেবল হবে। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ নিউট্রনস ইজ স্টেবল নিউক্লি। তাহলে যেহেতু নাম্বার অফ নিউট্রনস এবং কি থাকবে? প্রোটনস, যদি এটা কি করে? একটা স্টেবল নিউক্লি ফর্ম করে, arbitrarily defined as having a half life longer than 10 times the age of earth। তাহলে এটা হাফ লাইফটা আর্থের এজের চেয়েতেও 10 টাইমস বেটার হয়। ঠিক আছে, তো অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আর্থের শুরুতেই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ তৈরি হয়েছে, এখন স্টিল আছে, বিকজ তাদের হাফ লাইফ অনেক বেশি। যেমন কার্বনেটাই আমরা দেখলাম 5700 ইয়ার্স হাফ লাইফ, তাহলে অর্ধেক হতে, তাহলে ছোট্ট একটা অ্যামাউন্ট বা 1 কেজি একটা ম্যাটেরিয়াল যদি হাফ কেজি হতে সময় লাগে 5700, আবার হাফ কেজি থেকে তার অর্ধেক হতে সময় লাগবে 5700 ইয়ার্স। তো এরকম হাফ হতে হতে তার মানে কি এখনও ইউরেনিয়াম যেমন আরও বেশি মিলিয়ন ইয়ার্স, তাহলে এগুলো এখনও রয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য, তাহলে এখানে দেখো
figure 20.2 আচ্ছা between nuclear stability and the neutron to proton ratio the stable isotopes form a C of stability only two stable isotopes দুটো আইসোটোপ আছে যেমন হাইড্রোজেন 1 এবং হাইড্রোজেন 3 হ্যাভ এ নিউট্রন টু প্রোটন রেশিও less than 1. Several stable isotopes of light atoms have a neutron to proton ratio equal to 1, that is ভ্যালুগুলো আর কি. All other stable nuclei have a higher neutron to proton ratio which increases the steadily to about 1.5 for the heaviest nuclei. Okay. এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে. I think I will say it. মেইন জিনিস বললাম যেটা সেটা অলরেডি উই হ্যাভ ডান ইট. এখান থেকে আমরা সামারিটা দেখতে পারি. এখানে হলে এক্সপ্লেনেশন আদার্স ইউ নিড নট টু সি ইট, বাট সামারিটা দেখতে পারো. সাবঅ্যাটমিক পার্টিকুলার্স অফ দ্য নিউক্লিয়াস যেটা হচ্ছে যে কোনটা প্রোটন এবং নিউট্রনস যেটা নিউক্লিয়াসে থাকে আর কল নিউক্লিয়নস. তাহলে এদেরকে একসাথে কি বলা হয়? প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়নস. তাহলে এই নিউক্লিয়াইড ইজ অ্যান অ্যাটম উইথ এ পার্টিকুলার নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস. অ্যান আনস্টেবল nucleus that decay exponential is radioactive and its emissions are collectively called radioactivity. তাহলে এটা রেডিওঅ্যাক্টিভ এবং আনস্টেবল তো অবশ্যই হবে, নাহলে ডিকে করবে না. আর কালেকটিভলি এটাকে বলা হয় রেডিওঅ্যাক্টিভিটি. আইসোটোপস দ্যাট এমিট রেডিয়েশন আর কল রেডিও আইসোটোপস, যেটা আগে আমরা আলোচনা করেছি. জাস্ট এটা সামারি আর কি. তাহলে ইচ নিউক্লিয়ন ইজ অ্যাট্রাক্টেড টু আদার নিউক্লিয়ন্স বাই এ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স. ওকে. স্টেবল নিউক্লিয়াই generally have even number of both protons and neutrons to proton ratio of at least 1. Okay. Nuclei that contain magic numbers of protons and neutrons are often especially stable super heavy elements with atomic number of 126 near to 126 may even be stable enough to exist in nature. Okay. আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম আর কি ফাইনালি দ্য অ্যাটমিক নিউক্লিয়াসের গঠনটা পেলাম. তারপর হচ্ছে আইসোটোপ সম্বন্ধে জানলাম, হাফ লাইফ জানলাম, হাফ লাইফ বের করার যে সিস্টেমগুলো সেটাও দেখলাম, এবং এজ অফ ম্যাটেরিয়াল ডেড বডি. ওকে. লিভিং থিংস মানে লিভিং অবস্থায় সে কী করে একটা নির্দিষ্ট রেশিওতে কার্বন 14 নেয় এবং মৃত্যুর পর কী হয়ে যায় সে নতুন করে নিতে পারে না. সো এই দুটো কম্পেয়ার করে বা রেশিও বের করে আমরা কী করতে পারি? ইকুয়েশন দিয়ে তার এজটা আমরা নির্ধারণ করতে পারি. আচ্ছা, এখানে আমি এখান থেকে দেখাচ্ছি জিনিসটা আমাদের পরের টপিক যেটা আর কি, সেটা হচ্ছে
nuclear binding energy. Okay. নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বোঝা যাচ্ছে যে বাইন্ডিং এনার্জি মানে একটা আরেকটাকে কি করে অ্যাট্রাক্ট। তাহলে নিউক্লিয়ার আর মেড আপ অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস বাট দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ অলওয়েজ লেস দেন দ্য সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ম্যাসেস অফ দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তাহলে আলাদা আলাদা করে যদি প্রোটন এবং নিউট্রনের ম্যাস আমরা বের করি তাহলে কম্বাইন্ড যে ম্যাসটা তার চেয়ে অলওয়েজ কম হয়। কেন? দ্য ডিফারেন্স ইজ এ মেজার অফ দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি হুইচ হোল্ডস দ্য নিউক্লিয়াস টুগেদার। তাহলে এইটাকেই বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি এবং এটার কারণেই এটা কম হয়, যেটা বাইন্ডিং এনার্জি তৈরি করে, যেটা কী করে নিউক্লিয়াসগুলোকে একসাথে ধরে রাখে। দিস বাইন্ডিং এনার্জি ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য আইনস্টাইনস রিলেশনশিপ। যে ইকুয়েশন থেকে আমরা এটা বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করে দিতে পারি ইকুয়ালস টু কি ডেল এম সি স্কোয়ার। ওকে, ডেল এম সি স্কোয়ার। সি হচ্ছে স্পিড অফ লাইট আর ডেল এম হচ্ছে দ্য ফর এ আলফা পার্টিকেল ডেল এম ইকুয়াল 0.0304 ইউ হুইচ গিভস এ বাইন্ডিং এনার্জি অফ 28.3 মেগা ইলেকট্রন ভোল্ট ইভি। ওকে, এম ইভি। তাহলে এখানে দেখো, তাহলে একটা আলফা পার্টিকেলের কয়টা প্রোটন থাকে, কয়টা নিউট্রন থাকে? আলফা পার্টিকেলের ইজ মেড আপ অফ কি আমরা জানি যে আলফা হচ্ছে একটা হিলিয়াম অ্যাটম। তাহলে আলফা হ্যাজ two protons and two neutrons. Okay, তাহলে এটা হিলিয়াম অ্যাটম আর কি, ম্যাস নাম্বার 4, প্রোটন নাম্বার 2। ওকে, তাহলে আমরা জানি যে একটা প্রোটনের ক্ষেত্রে কয়টা প্রোটন আছে? 2টা প্রোটন। তাহলে 2 × 1.00, একটার হচ্ছে 1.00728। আর যেহেতু নিউট্রন কয়টা? নিউট্রন 2টা, সো 2 × একটার ম্যাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো 1.00866। ওকে, তাহলে টোটাল ম্যাস অফ কি আলফা। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল পার্টিকেল দিয়ে একটা প্রোটনকে, যে 2টা প্রোটন 2টা নিউট্রনের তৈরি, তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম। তাহলে 2টা প্রোটনের ম্যাস আমাদের ক্যালকুলেশন করে এটা আসার কথা আর কি। কত পেলাম? ম্যাস অফ আলফা ইজ 4. এই দুটো প্লাস করলে 03188 ইউ। ওকে, এটা। আর আলফা পার্টিকেলের ম্যাস নর্মালি কত আমরা জানি যে টুগেদার কত 4.00153 ইউ। হ্যাঁ, আর এটাকে যদি কেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাই 1.1 ইউ ইকুয়ালস 1.66054 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, এখন দেখো, the enormity of the nuclear binding energy can perhaps be better appreciated by comparing it to the binding energy of an electron in an atom. The comparison of the alpha particle binding energy with the binding energy of electron in a hydrogen atom is shown below. The nuclear binding energy are on the order of million times greater than electron binding energies of atoms. Okay, তো বাইন্ডিং এনার্জি আমরা ক্যালকুলেট করব একটা হাইড্রোজেন যেমন। তাহলে হাইড্রোজেনের রেডিয়াস হচ্ছে এত মিটার। ওকে,
এবং আয়োনাইজিং এনার্জি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা একটা হাইড্রোজেন অ্যাটম। তাহলে দিস ইজ আর্থ, দ্যাট ইজ রেডিয়াস অফ হাইড্রোজেন। কম্প্যারিজন অফ অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার স্কেলস অ্যান্ড বাইন্ডিং এনার্জি, এটা মানে কম্পেয়ার করার জন্য আর কি। তাহলে 2.83 lakhs ইলেকট্রন ভোল্ট টু ব্রেক অ্যাপার্ট প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তাহলে একটা প্রোটন থেকে নিউট্রনকে আলাদা করতে কী পরিমাণ এনার্জি দরকার হয়? 2.83 lakhs ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এইটা করতে গেলে যে জিনিসটা আমাদের, এটা কোন কোন ক্ষেত্রে হয়? ফিউশন এবং ফিউশন ক্যান ইল্ড এনার্জি। তাহলে এই দুইটা ক্ষেত্রেই এনার্জি এমিট করে প্রচুর পরিমাণে। দেখো, তাহলে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কার্ভ, তাহলে এটা আমরা একটা কার্ভ দিয়ে দিতে পারি। তাহলে ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার পার্টিকেল। ওকে, দ্যাট ইজ নিউক্লিয়ন। হ্যাঁ, এটা থাকবে, ইট উইল বি ইন মেগা ইলেকট্রন ভোল্ট, ইউনিটটা একটু লার্জার স্কেলে থাকে বিকজ এটা বেশি। আর ম্যাস নাম্বার থাকবে কোন দিকে? এক্স অ্যাক্সিসে, রাইট? The nuclear binding energy curve, the binding energy curve is obtained by dividing the total nuclear binding energy by the number of nucleons. The fact that there is a peak in the binding energy curve in the region of stability near iron means that either the breakup of heavier nuclei, which is called fission process, or the combining of lighter nuclei, that is fusion, will yield nuclei which are more tightly bound, less mass per nucleon. The binding energies of nucleons are in the range of millions of electron volts compared to the EV, electron volt, for atomic electrons, whereas an atomic transitions might emit a proton in the range of a few electron volts, perhaps in the visual light region. Nuclear transition can be gamma rays with quantum energy in the mega electron volt range. ওকে, তাহলে এখানে যেটা হয় আর কি, একটা জিনিস এখানে জানা দরকার যে ফিউশন এবং ফিশন, হোয়াট ইজ ফিউশন এবং হোয়াট ইজ ফিউশন প্রসেস। তাহলে ফিউশন হচ্ছে কি, যখন দুটো অ্যাটম মিলে কম্বাইন্ডলি কী করে একটা অ্যাটমে পরিণত হয়, সেটাকে বলা হচ্ছে ফিউশন প্রসেস। ঠিক আছে, বা ফিউশন। যেমন দুটো এখানে কী হচ্ছে, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, আলফা। হ্যাঁ, তাহলে এর কী হয়, দুটো অ্যাটম মিলে, যেমন হাইড্রোজেন দুটো মিলে একটা ডিউটেরিয়াম হয়। ঠিক আছে, ট্রিটিয়াম হয় হচ্ছে তিনটা হাইড্রোজেন মিলে তিনটা হাইড্রোজেন অ্যাটম একখানে কম্বাইনলি একখানে হয়ে কী হয়, ট্রিটিয়াম হয়। তারপর হচ্ছে হিলিয়াম অ্যাটম। হিলিয়াম কি হয়, হিলিয়াম এরকম হাইড্রোজেন দুটো, যেমন আলফা, আলফা কি করে, দুটা নিউট্রন দুটা প্রোটন হ্যাঁ মিলে কি হয়, কম্বাইনলি আলফা ফর্ম করে, তাহলে এখানে হয়ে আলফা তৈরি করছে। তাহলে এই যে ফিউশন প্রসেসটা কি, দুটো অ্যাটম অথবা মোর দ্যান টু অ্যাটমস কম্বাইন্ড টুগেদার টু ফর্ম এ সিঙ্গেল অ্যাটম। যখন একটা অ্যাটমে পরিণত হয় তখন সেটাকে বলা হচ্ছে ফিউশন, এবং এই টাইমও কী হয়, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করে। আর ফিউশন প্রসেসটা হচ্ছে যে একটা ভেঙে যখন দুইটা হয় অথবা তিনটা হয়, হ্যাঁ, তখন ভেঙে যায় যখন, সেটাকে বলা হয় ফিউশন প্রসেস। যেমন আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করি ইউরেনিয়াম 235। তাহলে ইউরেনিয়াম 235 যেমন
let it is 235, it is 92. ওকে, তাহলে এটা ভেঙে কি হবে? অ্যাকচুয়ালি দুটা হয়, দুটা হ্যান্ড হয়, একটা ক্রিপ্টন হয়, একটা বেরিলিয়াম হয়, এবং একই সাথে তিনটা নিউট্রন বের হয়ে যায় ভেঙে। ঠিক আছে, এই তিনটা নিউট্রন আবার কি করে? তিনটা ইউরেনিয়ামকে হিট করে, এবং এটা মানে প্রত্যেকটা ইউরেনিয়াম ভেঙে আবার ক্রিপ্টন এবং বেরিলিয়াম হয়। তাহলে একটা ভেঙে দুটা হচ্ছে, দুটা অ্যাটমে পরিণত হচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে ফিউশন প্রসেস, রাইট? তাহলে এখানে আমরা এখানে এটা দেওয়া আছে আর কি, কম্প্যারিজন, মানে ফিউশনের ক্ষেত্রে কতটুকু হচ্ছে বা কত এনার্জি প্রডিউস হচ্ছে, ফিউশনের ক্ষেত্রে কতটুকু হচ্ছে। তাহলে ফিউশনে কিন্তু অনেক বেশি হয় ফিউশনের চাইতে। ঠিক আছে, তাহলে ফিউশন প্রসেসে যেমন ফাইনালি আমরা যেটা পাচ্ছি 3.38 × 10⁻14 জুল, এবং ফিউশনের ক্ষেত্রে পাচ্ছি 8.80 × 10⁻13 জুল। ওকে, আমরা ফিউশনের একটা দেখি, যে ডিউটেরিয়াম ট্রিটিয়াম ফিউশন অ্যান্ড ইউরেনিয়াম 235 ফিউশন। তাহলে দুটো আলাদা আলাদা, ফিউশন এবং ফিউশন। তাহলে ফিউশনে কি হচ্ছে? আর কম্পেয়ার্ড ইন টার্মস অফ এনার্জি ইল বোথ দ্য সিঙ্গেল ইভেন্ট এনার্জি অ্যান্ড দ্য এনার্জি পার কিলোগ্রাম অফ ফুয়েল আর compared. Then they are expressed in terms of the nominal per capita US energy use 5 × 10⁻11 joules. This figure is dated to probably high, but it gives a basic for comparison. The values above are total energy yield, not the energy divided টু এ কনজিউমার। এটা কনজিউমারদের জন্য না অ্যাকচুয়ালি। তাহলে এই গেল হচ্ছে ফিউশন এবং ফিশন, এ দুটোও জানা দরকার। এবং এটা কোথায় হয়? সানে সবসময় এই রিয়াকশনগুলো হতেই থাকে, ফিউশন এবং ফিশন। ঠিক আছে, তো ওকে, আমরা আজকে ফিজিক্স 2-তে যেটা জানলাম সেটা হচ্ছে মেইনলি দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে দ্য অ্যাটমিক নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াসের যে ফরমেশন, ঠিক আছে, এবং কনফিগারেশন, সেটা সম্বন্ধে জেনেছি আমরা। আর নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতেও যেটা হয়েছে আর কি, যে বাইন্ডিং এনার্জি কী, আর ফিউশন কি, ফিশন কি,